আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই চ্যানেলে আমার এইটা সর্বপ্রথম ফটোশপ টিউটোরিয়াল। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা খুব সুন্দরভাবে দেখবেন। আপনারা এই ফটোশপ টিউটোরিয়ালটাও খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন দেরি করব না, সোজা আমি স্ক্রিনে নিয়ে চলে যাব। আর আরেকটা কথা আমি এই টিউটোরিয়ালের মধ্যেই বলে দিই, যদি আপনাদের ফটোশপের এই টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট টাইম আর কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান। এটা খুব রিকোয়েস্ট ভিডিও, অনেকেই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে ইন ফিউচার ফটোশপ, ইলাস্ট্রেটর এই ধরনের টিউটোরিয়াল আপনারা দেখতে চান। তো আপনাদের রিকোয়েস্টের জন্যই আমি এই সর্বপ্রথম ফটোশপের এই টিউটোরিয়ালটা, খুব সহজ টিউটোরিয়াল, আর এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নয়। যারা অ্যাডভান্স ইউজার আছেন এটা কিন্তু আপনাদের ভালো নাও লাগতে পারে, এটা একদম সম্পূর্ণ বিগিনারদের জন্য। সো যারা বিগিনার আছেন ভিডিওটা মিস করবেন না। খুব সহজেই আমি ফটোশপের খণ্ড খণ্ড অংশগুলো পার্ট পার্ট করে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে এই টিউটোরিয়ালে দেখিয়েছি। চলুন তাহলে চলে যাওয়া যাক আমার ডেস্কটপে। আমি চলে এসেছি আমার স্ক্রিনে। আমি টিউটোরিয়াল শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আমি আবারও ক্লিয়ার করি, এই টিউটোরিয়ালটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ইউজারদের জন্য নয়। এই টিউটোরিয়ালটা একদম বিগিনারদের জন্য। আপনারা ডিজাইন দেখেই বুঝতে পেরেছেন যে একদম বিগিনার লেভেলের ডিজাইন আমি কিন্তু দেখাবো। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার স্টুডেন্ট, তারা একদম বিগিনার লেভেলের। তাদের ফটোশপ ইউজ করতে কিন্তু খুবই সমস্যা হয়। আর আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন ফটোশপকে বাংলা যেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। আমি সেই কারণেই ফটোশপটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি এবং একটা জিনিস খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বলবো। সো যারা বিগিনার না, যারা অ্যাডভান্স লেভেলের ইউজার, তাদের কিন্তু ভিডিওটা দেখে বিরক্তি আসতে পারে, ঠিক আছে? আর যারা বিগিনার লেভেলে, তারা মন দিয়ে ভিডিওটা দেখবেন। একটু লম্বা হবে, বাট প্রত্যেকটা অজানা জিনিসগুলোকে বা প্রত্যেকটা চেনা জিনিসের পিছনের যে লজিক্সগুলো আছে সমস্ত জিনিসকে আমি আপনাদের সামনে ভেঙে ভেঙে দেখাবো। ফটোশপ ওপেন করার পর আপনি যে মাপে ডিজাইন তৈরি করতে চান সেটা করার জন্য আপনাকে এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। আসার পরে কিছু আর্টবোর্ড আসবে এবং এর মধ্যে অনেক কিছু আসবে। প্রথমে এত কিছু দেখার দরকার নেই। এখানে আপনি ডিরেক্টলি উইথ এবং হাইট, মানে কতটা লম্বা হবে কতটা চওড়া হবে, এই মাপটা এখানে দিয়ে দেন। আমি যেমন বেসিক দিচ্ছি 1080, আর এখানেও সেম 1080, ঠিক আছে? এই দুটো মাপ দিয়ে আমি কি করছি, এই যে রেজলিউশনটা আছে এটা 72-এর বদলে এখানে আমি 300 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পিক্সেল ইঞ্চ, পিক্সেলস সব কিছু সেম। এখানে মনে রাখবেন কালার মোডটা যেন RGB করা থাকে, এখানে যেন অন্য কিছু CMYK বা অন্য কালার না করা থাকে। ওকে, করার পরে ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেম থাকবে, আর বাদ বাকি যা আছে সব সেম। এখানে ক্রিয়েট করবেন। দেখুন সেম টু সেম একটা, যেমন আমরা ক্যানভাতে তৈরি করতাম সেই রকমই একটা আর্টবোর্ড কিন্তু চলে এসেছে। আর অটোমেটিক্যালি দেখুন এখানে একটা টুল সিলেক্টেড আছে। এগুলো সম্পর্কে আমি পরে ভিডিও করে দেব। আপনারা হয়তো অনেক টিউটোরিয়াল দেখেছেন, এই সবগুলো আপনাদের মাথায় ঢোকে না। অনেস্টলি বলছি, এই সমস্ত টুলসগুলো আপনাদের কাজে লাগবে না। আমার আমার যতদূর এক্সপিরিয়েন্স আছে এখানে অনেক টুলস আছে যেগুলো আপনি ছাড়াও অনেক কাজ করে নিতে পারবেন। বাট আমি জানি না কতগুলো ক্রিয়েটর এই কথাগুলো বলে কি না বলে। এক একজন ক্রিয়েটর এক একটা টুলস ইউজ করে, এখান থেকে এক একজন ক্রিয়েটর এক একটা টুলস ইউজ করে। ওকে, সো আপনি যতক্ষণ কাজ না করছেন ততক্ষণ বুঝতে পারবেন না আপনি কোন টুলসে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা সহজ মনে হচ্ছে আপনার কাজ করতে। এখন সর্বপ্রথম যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে, যে ডিজাইনটা আমি করব, যেমন আমি ওয়াশ ডিজাইন করেছিলাম, সেই ওয়াশটাকে আমার এখানে নিয়ে চলে আসতে হবে। প্রথমে আমি চলে যাব আর একটা ট্যাবে, আমি এখানে ওই ওয়াশটাকে খুলে নেব, ঠিক আছে? আমি চলে যাব ফাইলে, যাওয়ার পর ওপেন করার পর আমি চলে যাব আমার যেখানে ফটোটা রাখা আছে, ঠিক আছে? ডেস্কটপের উপরে নিউ ফোল্ডারে আমি ফটোটা রেখেছি। দেখুন এখান থেকে ঘড়িটাকে সিলেক্ট করব এবং ওপেন করে দেব। অনেকে কনফিউশন এখানেই হয়ে যান যে এই একটা ট্যাব, এই একটা ট্যাব, কোন ট্যাবে কাজ করব, ঠিক আছে? দেখুন যে ট্যাবে কাজ করবেন প্রত্যেকটার আলাদা আলাদা এই এরিয়াটা থাকবে। দেখুন এটা একটু লম্বাটে আর এটা কিন্তু পুরো স্কোয়ার। সো আপনাকে মনে রাখতে হবে আপনি কোন ট্যাবে কাজ করছেন। যে ট্যাবে কাজ করতে চান সেই ট্যাবে ক্লিক করে নেবেন। আপনি এখন এই ট্যাবটাতে ক্লিক করেছেন মানে এই সমস্ত অপশনগুলো একমাত্র এই ট্যাবেই কিন্তু অ্যাপ্লাই হবে। এই ট্যাবে ক্লিক করেছেন তার মানে এই সমস্ত অপশান চেঞ্জেসগুলো এই ট্যাবেই কাজ করবে। এখন আমি এখান থেকে কি করব, এই শুধু ঘড়িটাকে সিলেক্ট করে আমাকে নিয়ে যেতে হবে এখানে।
এই ঘড়িটাকে সিলেক্ট করার অনেক উপায় আছে। প্রথম উপায় হচ্ছে কুইক টুল সিলেকশন, এটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। দ্বিতীয় উপায় হচ্ছে এই যে পেন টুল আছে, এটা দিয়েও সিলেক্ট করতে পারেন। বাট সহজ, যেহেতু আমরা বিগিনার, তাই আমরা কি করব, সোজা চলে যাব সিলেক্ট বলে এই অপশনটাতে। যাওয়ার পর আমি কি করব, এই সাবজেক্টটাকে সিলেক্ট করব। দেখুন এখান থেকে সাবজেক্ট ক্লিক করার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে চারিদিক থেকে অটোমেটিক্যালি সাবজেক্টটা কিন্তু নিয়ে নিয়েছে, সিলেক্ট করে নিয়েছে অটোমেটিক্যালি। এছাড়াও আপনি এই জিনিসটা যদি সিলেকশন প্রসেসে অসুবিধা হয়, তাহলে আপনি এই ফটোটাকে ক্যানভাতে নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওটাকে অ্যাজ এ পিএনজি সেভ করে নিতে পারেন আপনার কম্পিউটারে, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, এই সিলেক্ট যখন হয়ে গেছে, এখন আমি এটাকে কপি করব। কপি করার জন্য আপনি চলে যেতে পারেন এডিটে যাওয়ার পরে এই যে কপি, এখানে লেখা আছে Ctrl+C, তাহলে আমি এটাতে কপি করব। অথবা শর্টকাট ইউজ করতে পারেন Ctrl+C, যেটা নর্মালি আমরা কম্পিউটারে ইউজ করে থাকি। করার পর আমি এখানে চলে আসবো, এখানে এসে লিখবো Ctrl+V। দেখুন চলে আসলো। এখানে আসার পর এই জিনিসটাকে ছোট করতে হবে আমাকে, কারণ এই আর্টবোর্ডে কিন্তু সেট করতে হবে। এই পুরো আর্টবোর্ডটাকে জুম আউট জুম ইন করার জন্য আপনি কি করবেন, কিবোর্ডের অল্ট প্রেস করে ধরবেন এবং মাউসের স্ক্রল বাটনটাকে আপ করবেন এবং ডাউন করবেন। পুরো আর্টবোর্ডটা কিন্তু জুম ইন জুম আউট হবে। আমি জুম আউট করার পর আমি কি করব, অল্টটাকে আবার প্রেস করে ধরবো এবং যে কোনো একটা কর্নার এটাকে সিলেক্ট করে আমি এটাকে কি করব, ছোট করব। দেখুন মাঝখানের এটা ছোট হয়ে গেছে, আবার একটু ছোট করব। ওকে, এটাকে আমি টিক চিহ্ন দেবো, দেওয়ার পর আমি এটাকে জুম করে নেব। দেখুন কত সুন্দর চকচকে একটা ছবি, ঠিক আছে। এই চকচকের ব্যাপার বলতে গিয়ে আমার একটা জিনিস মনে আসলো, কোনো ডিজাইনে আপনি যখন ছবি ইউজ করবেন বা ইমেজেস ইউজ করবেন, তখন আপনি সবচেয়ে ভালো ছবি, রেজলিউশন সবচেয়ে হাই এমন কোনো ছবি কিন্তু ইউজ করবেন, নাহলে আপনার ডিজাইন কিন্তু খুবই খারাপ হবে। ওকে, এখানে আমি কি করব, আরও একটু ছোট করে নিচ্ছি। ইন ফিউচার যদি আমার বড় করতে হয় আমি বড় করে নেব। দেখুন মোটামুটি এরকম করে নিচ্ছি। ওকে, এখন আমি কি করব, এখন পিছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য ক্যানভাতে আমরা দু রকমভাবে ইউজ করতাম ব্যাকগ্রাউন্ড, একটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট কালার। আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সেটা কিভাবে করব, ভালো করে দেখুন। এই যে সমস্ত অপশনসগুলো আছে, এগুলো দেখে ভয় পাওয়ারও কিছু নেই, কিছু নেই। আপনি সোজা চলে আসবেন, দেখুন এই সাইডের একদম নিচের সাইডে, এই যে নিচের সাইডে আসার পর এই যে প্রথম 1 2 3 4 নম্বর অপশনটা হচ্ছে এই যে এখানে ক্লিক করার পর, ঠিক আছে, এইগুলো হচ্ছে এক একটা টাইপের লেয়ার নেয়ার জন্য, ঠিক আছে, এক একটা টাইপের। তাহলে আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট এই লেয়ারটা নিয়ে নেব। গ্রেডিয়েন্ট, দেখুন গ্রেডিয়েন্টে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, এটা হচ্ছে লেয়ার প্যানেল। দেখুন এখানে লেয়ার লেখা আছে, একটা দুটো তিনটে লেয়ার আছে। ক্যানভাতে যেমন আমরা ইউজ করেছিলাম, এই লেয়ারগুলোকে একটার ওপরে দিয়ে দেবেন, মানে এই লেয়ারটা নিচে চলে আসবে। এই রকমভাবে যে লেয়ারটা ওপরে থাকবে সেটা আর্টবোর্ডের সবচেয়ে ওপরে থাকবে। যখনই আমি এটাতে ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে আমাকে বলা হচ্ছে আপনি কোন ধরনের গ্রেডিয়েন্ট নিতে চান। আপনি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, অনেক ধরনের ফোল্ডার্স আছে, এর মধ্যে দেখুন অনেক ধরনের অনেক টাইপের গ্রেডিয়েন্ট আছে। আমি এসব কোনো কিছুই নেব না, আমি জাস্ট যেটা এখানে সিলেক্ট করা আছে সেটাই নেব। বাট স্টাইলটা আমাদের মনে আছে, আমরা ক্যানভাতে নিচে অনেকগুলো স্টাইল ছিল, গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে এখানেও সেম। আমি লিনিয়ার থেকে এখান থেকে আমি কি করব, রেডিয়ালে যখন ক্লিক করলাম, দেখুন এই রকম চলে এসছে। ঠিক সাইডের এই জিনিসটাতে একটুখানি মিল করে দেখুন, এইটা কালো বা এখানে কালার, সেই কালারটা মাঝখানের দিকে, এই দিকটা ফাঁকা, তার মানে এই বাকি এই জায়গাটা ফাঁকা। তার মানে আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন প্রত্যেকটা কালারের সাইডে দুটো করে অপশান, ওপরে একটা নিচে একটা, ওপরে একটা নিচে একটা। এখন নিচেরটার কি কাজ, ওপরেরটার কি কাজ। নিচেরটাতে আমি যদি মাউস নিয়ে যাই, ভালো করে দেখুন এখানে রয়েছে কালার স্টপ, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব, এই কালারের অপশান চলে আসবে, এখানে ক্লিক করব, কালার আমি চেঞ্জ করতে পারবো। দেখুন এখান থেকে চেঞ্জ করে দিলে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই নিচেরগুলো কালার চেঞ্জ করার জন্য, আর ওপরেরগুলো কালারের অপাসিটিকে বাড়ানোর জন্য। এখানে দেখুন অপাসিটি স্টপ লেখা রয়েছে, এটা অপাসিটি স্টপ। তার মানে এই কালারগুলোকেও আমি আরও এখানে চেঞ্জেস নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এখানে আরও অন্য ধরনের একটা কালার অ্যাড করতে চাই, তাহলে অল্ট প্রেস করে ধরে আমাকে এইটা এরকমভাবে ক্লিক করে নিয়ে চলে আসতে হবে। দেখুন আর একটা কালারের অপশান কিন্তু এখানে চলে এসছে,
ছেড়ে দিলে দেখুন এখানটাতেও আর একটা কালার আমি চেঞ্জেস বা অ্যাড করতে পারবো। এই দেখুন আর একটা কালার অ্যাড হয়েছে মাঝখানে, সেই কালারটা। এইভাবে আমরা কি করতে পারি, এখানে কালার অ্যাড করতে পারি। আমি এটাকে এই দিকেই নিয়ে চলে যাচ্ছি যেন এটা এরকমই থাকে। ওকে, এখন আমি কি করব, এই পাশের যে কালারটা, এই কালারটাকেও আমি সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য এই যে সেম কালার, এটাকে আমি অপাসিটিটাকে দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে চলে এসছে 0%, মানে অপাসিটি 0, এটাকে আমি 100% করে দেবো। 100% করে দিলাম। দেওয়ার সাথে সাথে মাঝখানে যে কালার, চারিপাশে সেই কালার, সেই জন্যে এটা একই রকম লাগছে, ঠিক আছে। বাট আমি এই মাঝখানের যে কালারটা আছে এটাকে আমি একটুখানি লাইট করে দেবো, লাইট ভার্সন। দেখুন এইরকম, এই যে মাঝখানে সামান্য একটু লাইট ভার্সন করে দিচ্ছি, একটু নীল নীল টাইপের একটু লাইট ভার্সন। এই যে সামান্য একটু লাইট ভার্সন। কেন লাইট ভার্সন করছি, এটা হচ্ছে কালার সাইকোলজির মধ্যে প্রতিবেশী কালার সিলেক্ট, ঠিক আছে। এটাকে ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পর আমি কি করব, এটাকে ওকে করব। করার সাথে সাথে দেখুন যদি আপনার এই পাশে একটু হার্শনেস, মানে একটু রাউন্ড রাউন্ড টাইপের আপনি দেখতে পাচ্ছেন, সেগুলোকে দূর করার জন্য আপনি কি করবেন, ডিথার। ডিথারের মানে হচ্ছে কনফিউশন, কনফিউজ টাইপের। এই জন্য ডিথার আমরা যখন এখানে ক্লিক করছি, এটাকে কালারগুলোকে মিক্স করে কনফিউজ তৈরি করা হচ্ছে ব্যাপারটাকে। সেই জন্য এই ডিথারটাতে ওকে করলে দেখুন এই রাউন্ড রাউন্ড চারিদিকে যে রাউন্ড রাউন্ড সিস্টেমটা আসছে, এই সিস্টেমটা অনেক কমে যাবে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখুন কমে গেছে, ঠিক আছে। এটাকে বলা হয় ডিথার। এখন এটাকে আমি কি করব, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি আছে, আমি এটাকে ওকে করে দেবো। এখন দেখুন এই লেয়ারটা নিচে আছে, এই লেয়ারটা ওপরে আছে। যারা বিগিনার লেভেলের কাজ শিখতে চাইছেন, প্রথম প্রথম আপনারা কি করবেন, লেয়ারগুলোকে রিনেম করে নেবেন। তাহলে এই যে এটা ওয়াচ আছে, এটাকে আমি দেখুন এই লেয়ারের ঠিক এই লেখাটার উপরে ডাবল ক্লিক করলে আপনি এটাকে রিনেম করতে পারবেন। ডাবল ক্লিক করলাম, এখানে লিখে নিলাম ওয়াচ, এবং এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ওকে, তবে লেয়ারের প্রত্যেকটা জায়গা কিন্তু সেন্সিটিভ জায়গা। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে একরকম অপশান আসবে, এই দিকে ডাবল ক্লিক করলে একরকম অপশান আসবে, লেখার ওপরে ডাবল ক্লিক করলে আরেক রকম অপশান আসবে। সো ডাবল ক্লিক করার সময়ও আপনাদেরকে কিন্তু একটু ভেবে চিন্তে ডাবল ক্লিক করতে হবে। দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ওপরে আছে, তার মানে এই যে ঘড়ির ওপরে ব্যাকগ্রাউন্ডটা আছে। আমি যখন এই লেয়ারটা টেনে এই ঘড়ি নিচে দিয়ে দেবো, দেখুন অলরেডি ঘড়িটা কিন্তু ওপরে চলে এসছে। এখন আমি কি করব, এখন আমি এই কোম্পানি, এই যে লুমিনর প্যানেরাই, এই কোম্পানির এটা সুইচ মেড একটা ঘড়ি, এই কোম্পানির যে লোগোটা আছে সেই লোগোটাকে আমি এখানে প্লেস করাবো। তার আগে আমরা ডিজাইন প্রিন্সিপালে বা আমার ক্লাস ফ্রি ক্লাস যারা করেছেন তারা কিন্তু জানেন আমি ডিজাইন যে প্রিন্সিপালের কথা বারবার বলে আসছি। আমি কন্টেন্ট লিখেছি সেখানেও বলেছি, ফ্রি ক্লাসে বলেছি, আমার পেইড স্টুডেন্টদের বলে আসছি, আমি স্টুডেন্টদের শেখালে ডিজাইন প্রিন্সিপাল শেখাই, ঠিক আছে। সো প্রিন্সিপাল মেনে চলতে গেলে আমাদের ডিজাইনের মধ্যে একটা প্রিন্সিপাল আছে হোয়াইট স্পেস। সেই হোয়াইট স্পেসটাকে আমাদেরকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে। হোয়াইট স্পেসটা কী জিনিস, আপনার আর্টবোর্ডের মধ্যে বা আপনার ডিজাইনের মধ্যে সমস্ত এলিমেন্টগুলোর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রাখা হয় ফোকাস করার জন্যে, সেই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি হোয়াইট স্পেস। এটাকে নির্ধারণ করার জন্য আমরা কি করতে পারি, এই চারিদিক থেকে একটা করে মার্জিন আমরা এরকমভাবে ক্রিয়েট করে নিতে পারি। দেখুন আমার সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টগুলো থাকবে সেগুলো আমি এই মার্জিনের বাইরে কখনোই দেব না, এটা যেন আমার মাথায় খেয়াল থাকে। এই জন্য আমি কি করছি, এই মার্জিনগুলোকে এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আমার মূল জায়গা হচ্ছে এইটুকু, যত ইম্পর্টেন্ট আমার এলিমেন্ট আছে সেগুলোকে আমি এর মধ্যে কিন্তু বসিয়ে দেব। এখন কাজ হচ্ছে এটাকে রিয়েলিস্টিক ফিল দেওয়া এবং লোগোগুলো নিয়ে আসা, আর বাদ বাকি যা ডিজাইন। আমি ভালো করেই বলেছি আগের ডিজাইনে যে রিয়েলিস্টিক ফিল নিয়ে আসতে গেলে প্রোডাক্টের নিচে কিন্তু আমাদের একটা শ্যাডো প্লেস করাতে হয়। আর শ্যাডো প্লেস করাতে গেলে আমাদের কি করতে হবে, একটা শ্যাডো এখানে ক্রিয়েট করতে হবে। এখন ফটোশপ এবং ক্যানভার মধ্যে পার্থক্যটা এইখানেই যে ক্যানভাতে কাস্টমাইজ করতে গেলে একটু কষ্ট হয়, বাট ফটোশপে কাস্টমাইজটা খুব সুন্দরভাবে করা যায়। বাট ক্যানভাতে রেডিমেড জিনিসগুলো কিন্তু খুব সহজেই আনা যায়। যেমন আমি শ্যাডো সার্চ করলে এলিমেন্টের মধ্যে শ্যাডো পাওয়া যাবে, বাট এখানে আমাকে ব্রাশ টুল দিয়ে শ্যাডোটাকে তৈরি করতে হবে। ওকে, দেখুন এখান থেকে সমস্ত টুলসগুলো আছে, যেটাই তুলি টাইপের, এটাকে বলা হয় ব্রাশ টুল। এটা বি প্রেস করলে অটোমেটিক্যালি এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। এর উপরে রাইট ক্লিক করলে আপনি আরও কিছু টুল পাবেন যেগুলো এই ব্রাশ রিলেটেড, বাট আপনার কোনো কিছুই দরকার নেই, আপনার শুধু ব্রাশ টুলটা সিলেক্টেড থাকলেই হবে।
দেখুন এখন এখানে আপনি ক্লিক করতে পারবেন না, কারণ কোনো লেয়ার সিলেক্ট নেই এখানে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন ব্রাশ টুলটা এখানে চলে এসছে। আবার এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা দেখাচ্ছে যে হবে না, মানে এটা ওই টাইপের কোনো লেয়ারই নয় যে যার উপরে আপনি ব্রাশ টুল ইউজ করতে পারবেন। তাহলে আমাকে কি করতে হবে, এখন নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে যেখানে আমি শ্যাডোটা ক্রিয়েট করব। নতুন লেয়ার ক্রিয়েট করতে গেলে আমার এই নিচের লেয়ারের এই যে প্যানেল, লেয়ার সংক্রান্ত সমস্ত কাজগুলো আমি এখান থেকে করে নেব। 1 2 3 4 5 এই যে প্লাস বাটনটা আছে, এই বাটনটাতে একটা ক্লিক করতে হবে। দেখুন এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই যে চোখ আছে এটাতে আপনি লেয়ার অফ করবেন, মানে কোনো জিনিস শো করানোর জন্য, কোনো জিনিস হাইড করানোর জন্য। ওকে, তাহলে এই লেয়ারটাকে আমি কি নাম দেবো, এটাতে নাম দেবো শ্যাডো। শ্যাডো, ওকে, শ্যাডো নাম দেবো। কখনোই লেয়ারে রিনেম করতে ভুলবেন না, না হলে যখন 50টা লেয়ার হয়ে যাবে আপনার কিন্তু খুঁজে পেতে প্রচুর কষ্ট হবে। শ্যাডো ক্লিক করার পর এই যে লেয়ারটা দেখুন, যে লেয়ারের ওপরে কাজ করবেন অলওয়েজ সেই লেয়ারটাকে আগে সিলেক্ট করে নেবেন, যে না হলে আপনি যদি ভুল করে এই লেয়ারটা সিলেক্ট করেন, আপনি যা কিছু কাজ করবেন এই ঘড়ির ওপরেই কাজ হয়ে যাবে। সো এটাও ইম্পর্টেন্ট, সঠিক লেয়ারটা যেন সিলেক্টেড থাকে। ক্লিক করা হলো। এখন দেখুন ব্রাশের সাইজটা এই যে রাউন্ড আছে এটা অনেক বড়। তাহলে আমি কি করব, দেখুন ব্রাশ সিলেক্ট করার পরে এই যে প্রপার্টিসের মধ্যে বা এই যে প্যানেলটা আছে উপরে টপ প্যানেল, এই প্যানেলের মধ্যে দেখুন ব্রাশের টাইপ এখানে লেখা থাকে, আর এখানে ব্রাশের যে প্রপার্টিসটা থাকে সেটা থাকে। দেখুন এখান থেকে হার্ডনেস মানে কতটা স্ট্রং ব্রাশ আপনি চান। আমি একদম হার্ডনেস কম করে দিয়েছি, মানে একদম পুরো ব্লার টাইপের ব্রাশ চাই, ঠিক আছে। একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে সাইজটাকে আমি একটু কমিয়ে নিই। এই দেখুন সাইজ কমিয়ে নিয়েছি। এখন হার্ডনেস যদি একদম এরকম থাকে, সাইজটা একটু বড় করতে, হার্ডনেস যদি একদম এরকম থাকে, তাহলে আমি যদি দেখুন এখানে সিলেক্ট করার পর আবার একটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে যে কোন কালার দিয়ে আমি পেইন্ট করতে চাই বা ব্রাশ করতে চাই। দেখুন এখানে হোয়াইট এই কালার সিলেক্টেড, আমি যদি এটা সিলেক্ট করি দেখুন এই কালারের আসছে। তাহলে আমি কি করব, এখান থেকে এটাকে চেঞ্জ করে হোয়াইট কালার বা অন্য কালার, যে কালার করতে চাই সেই কালার। দেখুন এটাকে সিলেক্ট করলে এই রকম আসছে। এটার প্রপার্টিস কি আছে, সাইজ 95, হার্ডনেস একদম 0। এখন আমি হার্ডনেস ফুল করে দিয়ে এখানে ক্লিক করছি। দেখুন দুটোর মধ্যে পার্থক্য দেখুন, একটার এই বর্ডার মিলিয়ে গেছে খুব সুন্দরভাবে, যেটা হার্শনেস বা একদম ব্লার, আর এটা একদম বর্ডারটা দেখুন শার্প। তাহলে এই হার্ডনেসের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি শ্যাডো তৈরি করার সময় হার্ডনেস অলওয়েজ কি করি, একদম পুরো শূন্য করে দিই। দেওয়ার পর আর একটা জিনিস যেটা করবো, আমার চ্যাপ্টা টাইপের শ্যাডো লাগবে, সেই জন্য আমি কি করবো, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা হচ্ছে, এইটা হচ্ছে মুভমেন্ট। দেখুন এইটা ধরে আপনি ব্রাশের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। আর এটা এই ওপর নিচের এই বিন্দু দুটো দিয়ে আপনি কি করবেন, চ্যাপ্টা বা গোল কতটা গোল লাগবে সেটা করতে পারেন। আমি এখান থেকে টেনে এই রকম করে দিচ্ছি, এরকম, বা সামান্য একটু আর একটুখানি, এই মোটামুটি এইরকম। এটা আপনারা যদি মনে করেন তা আপনারা যে আরও কিছু করতে পারেন, ঠিক আছে। আমি এইরকম, এখন সাইজটাকে আমি আর একটু বড় করে দিচ্ছি। দেখুন এখানে আর একটু বড় সাইজের লাগবে, মোটামুটি এইটা। আমি এখন কি করব, সাদা কালারের শ্যাডো আমার লাগবে না, আমার লাগবে কালো কালারের শ্যাডো। কালো কালার সিলেক্ট করে ওকে করলাম। এখন আমি কি করব, এখানে দেখুন এটা কিন্তু সমান নয়, অ্যাঙ্গেলটা আমি ওই যে ঘুরিয়েছিলাম ওই কারণে এটা সমান আসেনি। এখন মোটামুটি সমান এসেছে, এটাকে ক্লিক করব। দেখুন শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। শ্যাডো ক্রিয়েট হওয়ার পর আমি কি করব, মুভ টুল, মানে এটাকে সরানোর জন্যে, চারিদিকে ঘোরানোর জন্য অলওয়েজ মুভ টুল আমরা ইউজ করি, যার জন্য নাম হচ্ছে মুভ টুল, ঠিক আছে। দেখুন এখানে টিউটোরিয়ালে দেখিয়ে দিচ্ছে, কোনো এলিমেন্টকে সরানোর জন্য আমাদের মুভ টুল ইউজ করতে হয়। এটাকে আমি কি করব, এখন এটাকে সিলেক্ট করার পরে এটা ধরে আমি সরাবো ঠিকঠাক করে। এই লেয়ারটা কোথায় আছে ভালো করে দেখুন, শ্যাডো লেয়ারটা ওয়াচের ওপরে আছে, তার মানে এটাকে টেনে আমাকে নিচে দিয়ে দিতে হবে। আমি বলেছিলাম আর্টবোর্ড জুম করার জন্য আমরা অল্ট প্রেস করে ধরবো এবং মাউসের স্ক্রল বাটনটাকে ক্লিক করব। দেখুন এখানে এই হার্শনেসটা একটু বোঝা যাচ্ছে। তাহলে আমি এটাকে ঠিক করে দিয়ে এই যে সামান্য একটু ঠিক করে দিলাম। এটাকে আর একটু ছোট করলে বোধহয় ভালো হবে, বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করছি। ওকে, এখন এটাকে যদি আমি ওপরে তুলে দিই, রিয়েলি কি ভালো লাগছে? আই থিঙ্ক এটা ভালো লাগছে। নিচের দিকটা অন্ধকার, এটা কিন্তু ভালো লাগছে। ফলে ওই যে ঘড়ির যে সাদা অংশগুলো ছিল বর্ডারটা, এটাও কিন্তু
এটা কেটে গেছে, তাহলে আমি এটাকে ওপরেই রাখছি, ঠিক আছে। তবে সব ক্ষেত্রে ওপরে রাখলে কিন্তু কাজে লাগবে না। এখন আমি চলে আসবো ওই লোগোটা নিয়ে আসবো। মনে আছে আমরা আলাদা ট্যাবে ঘড়িটা নিয়েছিলাম, ঘড়িটার কাজ শেষ, এটাকে আমরা কেটে দিচ্ছি। আবার আমি ফাইলে ওপেনে চলে যাব, যাওয়ার পরে এই লোগোটাকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এই লোগোটাকে যখনই আমি নিয়ে চলে আসবো, দেখুন এই লোগোটা কিন্তু এখানে চলে এসেছে। এটাকেও আমরা কি করব, আবার কপি, মানে কন্ট্রোল সি করার পরে আমি এই ট্যাবে চলে যাব, গিয়ে এখানে কন্ট্রোল ভি, দেখুন এটা চলে এসেছে। এটাকে আমি দেখুন এইভাবে ছোট করব, অল্ট প্রেস করে ধরে এটাকে ছোট করুন। এবার অল্ট ছেড়ে দিন, আবার এদিকে নিয়ে আসুন, আবার এটাকে ছোট করুন, এখানে নিয়ে আসুন, আবার এটাকে ছোট করুন, যতটুকু আপনার দরকার হয়। এটাকে আপনি এই বরাবর রাখুন, এটাকে এই দেখুন এখানে এটা ক্লোজ আর এটা টিক চিহ্ন ওকে করে দিন। দেওয়ার পর দেখুন এটা কালো, এটাকে আমরা কি করতে হবে, সাদা করতে হবে। সাদা করার জন্য আপনার লেয়ারের ব্লেন্ডিং অপশনটাকে অন করতে হবে। কিভাবে অন করবেন দেখুন, আমি বলেছিলাম লেয়ারের এখানে ডাবল ক্লিক করলে এই বরাবর একটা কাজ হয়, মাঝখানে একটা কাজ হয় এবং এই সাইডে আর একটা কাজ হয়। আমরা কি করব, এই সাইডে নিয়ে এসে ডাবল ক্লিক করব, করলে ব্লেন্ডিং অপশান খুলে যাবে। অথবা এটাকে আপনি কি করতে পারেন, রাইট ক্লিক করতে পারেন যে কোনো জায়গাতে লেয়ারের, গিয়ে দেখুন ব্লেন্ডিং অপশান, এখান থেকেও আপনি খুলে নিতে পারবেন। খোলার পর আপনি কি করবেন, সোজা আপনি চলে আসবেন, দেখুন আমরা যে এই যে কালার ওভারলে, এটাতে ক্লিক করুন, করার সাথে সাথে সাদা হয়ে গেল। কেন হয়ে গেল, কারণ এখানে কালারটা সাদা সিলেক্টেড আছে। এই কালারটাকে আমি যদি লাল করে দিই তাহলে এটা লাল হয়ে যাবে, যে কালার আপনি সিলেক্ট করবেন সেই কালার হয়ে যাবে। আমি এখানে সাদাই রাখছি, ওকে। করার পর এটাকে ওকে করে দিলাম। এখন আমার এখানে টেক্সট লিখতে হবে, ঠিক আছে। টেক্সট আপনি যেটা খুশি সেটা লিখতে পারেন, এই পোস্ট রিলেটেড সমস্ত কিছুই লিখতে পারেন। আমি চাইছি যে এটাকে আর একটুখানি ছোট করতে, ভালো করে দেখুন, এটাকে আর একটুখানি ছোট করবো এবং এটাকে ওপরে দিয়ে দেবো একদম। দেখুন আমি হোয়াইট স্পেস লাইনের ওপরে কিন্তু রাখিনি, আর অ্যালাইনমেন্টটা একদম মিডিল অ্যালাইনমেন্ট করছি। অ্যালাইনমেন্টও কিন্তু আপনার ডিজাইন প্রিন্সিপালের একটা ইম্পর্ট্যান্ট রুলস। আপনি ফটোশপে ডিজাইন করুন অথবা ক্যানভাতে করুন, আপনার ডিজাইন প্রিন্সিপালস যদি ঠিক না থাকে, আপনার ডিজাইন কখনোই আপনি প্রফেশনাল বানাতে পারবেন না, ওকে। টুলস একমাত্র আপনাকে ফ্রিডম দেবে, সময় বাঁচাবে, ঠিক আছে। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন টুলসে কাজ করে সহজে প্রফেশনাল কাজ করে বেরিয়ে আসতে পারবেন, আর কোন কাজটা কোন টুলসে করা যেতে পারে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এমন কিছু কাজ আছে যেগুলো ক্যানভাতেই একদম চুটকিতে হয়ে যায়, আবার এমন কিছু কাজ আছে ফটোশপ ছাড়া হয় না, ঠিক আছে। সো এই সিলেকশনটা কিন্তু আপনাকেই করতে হবে। বাইরে অনেক কিছু শুনতে পারবেন, ক্যানভা ডিজাইনার এরকম, ক্যানভা নিয়ে এরকম, ফটোশপ এই, ইলুস্ট্রেটর এই, হ্যান ত্যান। আপনি যদি কাজ করতে চান, ফোকাস আপনাকেই ঠিক করতে হবে। আপনি যদি ইনকাম করতে চান, আপনাকেই বেছে নিতে হবে আপনি কোন টুলস ইউজ করে আপনার কাজটাকে আপনি কমপ্লিট করবেন। কারণ যারা বাইরে বলে বেড়াচ্ছে এই ক্যানভা এরকম, ফটোশপ এরকম, ইলুস্ট্রেটর এরকম, আপনি এটা দিয়ে শিখুন, আপনি ওটা দিয়ে শিখুন, তারা কিন্তু আপনাকে এক পয়সা ইনকাম করে দেবে না। ফালতু কথায় কান দেবেন না। আপনি যে টুলস ভালো পারবেন, যে কাজটা যে টুলস দিয়ে পারবেন, সেই কাজটা সেই টুলস দিয়ে করে নেবেন, ওকে। এখন আমি চলে আসবো এখানে টেক্সট অ্যাড করার জন্য। আমি প্রত্যেককেই রেকমেন্ড করব যখনই নতুন একটা কাজ এখানে করতে যাবেন তখনই নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এই লেয়ারটা আমাদের কি লেয়ার, এই লেয়ারটা লোগো লেয়ার। তাহলে আমরা এখানে লিখে নেব লোগো, ওকে। এখন আমি নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করছি ওপেন। এখানে আমি টেক্সট দেবো। টেক্সট দেওয়ার জন্য এই দেখুন টেক্সট, টি প্রেস করলেই কিবোর্ডের টেক্সট এই অপশনটা অন হয়ে যায়। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে হরিজন্টাল ইত্যাদি ইত্যাদি আছে, এত কিছু করার দরকার নেই, যেমনটা সিলেক্টেড আছে সব কিন্তু হরিজন্টাল মানে পাশাপাশি, ওকে। দেখিয়েই দিচ্ছে এটা অলরেডি সিলেক্টেড আছে। ক্লিক করার পরে বাইরে এখানে ক্লিক করুন, দেখুন আপনার টেক্সটের লেখার জন্য এখানে কিন্তু চলে এসছে, ওকে। এখানে আপনি কি করবেন, টেক্সট লিখবেন। এখন এটা সিলেক্টেড আছে, ডাবল ক্লিক করুন, সিলেক্ট হয়ে যাবে রিমুভ করার জন্য, ঠিক আছে। তিনবার ক্লিক করলে সব কটা সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে এখন আপনি যা লেখার লিখতে পারেন, ঠিক আছে। আমি এখানে লিখব প্যাশন অন হ্যান্ড। এটা বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল এ প্রেস করলে সব সিলেক্ট হয়ে যাবে। দেখুন সাইজগুলো এখানে দেওয়া আছে, এটাকে আমি কি করব, ছোট করব, প্যাশন অন হ্যান্ড, ওকে। এখন এর লেটার ইত্যাদি ইত্যাদি এর মধ্যেকার প্রপার্টিজ আমাকে খুঁজতে গেলে চলে আসতে হবে। দেখুন এই যে বাঁ পাশে প্রপার্টিজ প্যানেল, এই প্যানেলটা যদি আপনি দেখতে না পান তাহলে উইন্ডোজের মধ্যে চলে যাবেন এবং এই প্রপার্টিজটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা সেটা আপনাকে খুঁজে দেখতে হবে। যদি টিক চিহ্ন না দেওয়া থাকে টিক চিহ্ন দিয়ে নেবেন, আপনি প্রপার্টিজ প্যানেলটা দেখতে পারবেন, ওকে। করার পর আপনি এটাকে প্লেস করুন সুন্দর করে একদম মাঝখানে। মাঝখানে কেন, কারণ আমাকে
এই মিডল অ্যালাইনমেন্টটা আমাকে কিন্তু ফলো করতে হবে। আর সামান্য একটু ছোট করব, বেশি বড় হয়ে গেছে, সামান্য একটু ছোট করব এই। আর এখান থেকে দেখুন আমি একটুখানি স্ক্রল ডাউন করব, করার পর সমস্ত অপশানস আমি পেয়ে যাব। সমস্ত অপশানস পাওয়ার পর আমি একটু ওপরের দিকে চলে যাচ্ছি। এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবো, অথবা এখান থেকেও ফন্ট সিলেক্ট করতে পারবো। ফন্ট সিলেক্ট আমি আলাদা অন্য কোনো ফন্ট ইউজ করবো না, যে ফন্টটা আছে এটা একটা লাক্সারিয়াস ফন্ট বোঝা যাচ্ছে, এটা আপনি ইউজ করতে পারেন। তো একদিন আমি দেখাবো আস্তে আস্তে লাক্সারিয়াস ফন্ট কি, কিভাবে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো করতে হয়, কিভাবে আপনি মেনটেন করবেন, সমস্ত কিছু সব কিছু আস্তে আস্তে দেখাবো। আপনারা জাস্ট আমাকে এই ভিডিওটা দেখার পরে আমাকে বলবেন যে আমি যে পদ্ধতিতে আপনাদের বোঝালাম এই পদ্ধতিতে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে কিনা। ওকে, তাহলে আমি চলে যাব। দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। এটা সাইজ, ঠিক আছে, এটা লেটারের মধ্যেকার স্পেসিং, ঠিক আছে, এই সবগুলো সমস্তগুলো আপনি চেঞ্জেস করতে পারেন। এটা লাইন স্পেসিং, আমি কি করব, এই স্পেসিংটা নিয়ে আমি এখানে একটুখানি কম করে দিচ্ছি। দেখুন সমস্ত লেটারের মধ্যে আমরা যেটা লেটার স্পেসিং বলে জানি, এটা কিন্তু সেই কাজ করে, ঠিক আছে। দেখুন আমি যদি একটুখানি জুম করে নিই ভালো করে, দেখুন এখানে এটা কিন্তু একটু বেশি সরে যাচ্ছে, দেখেছেন। তাহলে আমি এখানে কি করব, এখানে -15 করে দেব। 15তেও হচ্ছে না, আমি এখানে -10। হ্যাঁ, এবার কিন্তু ঠিক আছে। তাহলে এখানে আমি কিন্তু এই লেটার স্পেসিংটা ইউজ করে এখানে অক্ষরগুলোকে কাছাকাছি নিয়ে চলে আসলাম। এই অক্ষরগুলো কাছাকাছি নিয়ে আসার আরেকটা উপায় আছে। আপনি দুটো অক্ষরের মধ্যে একবার ক্লিক করুন, তবে এই যে কারসারের এই চিহ্নটা উঠছে, এটা দুটো অক্ষরের মধ্যে কাজ করছে। এখন অল্ট প্রেস করে আপনি রাইট বা লেফট অ্যারো ইউজ করুন, এই ইন্ডিভিজুয়াল অক্ষরগুলো কিন্তু আগে পিছে আসতে থাকবে। সো আপনি যেমনটা স্পেস ক্রিয়েট করতে চান তেমনটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে যেমন ছিল তেমনটাই করে দিলাম। এখন আমি কি করব, এই টিক চিহ্নটা দিয়ে ওকে করে দেব। দিলে এখানে কিন্তু প্যাশন অন হ্যান্ড এটা লেখা চলে আসলো। এটাকে সরানোর জন্য আবার মুভ টুলে ক্লিক করতে হবে। এখন আমি এটাকে মিডিল বরাবর এখানে বসিয়ে দিলাম, দেখুন বসিয়ে দিয়েছি। আমি নিচের দিকে একটা বাটন ক্রিয়েট করব, আর কিছু ক্রিয়েট করব না, একটা বাটন ক্রিয়েট করব যেখানে আমি লিখে রাখবো বাই নাও, ঠিক আছে। তাহলে আমি আবার একটা টেক্সট বাটন এখানে ক্লিক করব, এবং আমি জানি নতুন কিছু অ্যাড করার সময় আমাকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিতে। এখানে লেয়ার ক্রিয়েট করব এবং এখানে ক্লিক করব, লিখব বাই নাও। বাই নাও লেখার সাথে সাথে সবসময় এই বাই নাও, বুক নাও, ডাউনলোড নাও, ওয়াচ মোর ইত্যাদি ইত্যাদি, লার্ন মোর ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হয় সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। এই বাটনগুলো কখনোই আপনি স্ক্রিপ্টেড ফন্ট ইউজ করবেন না, নর্মাল স্যান্স ফন্ট ইউজ করবেন। ওকে, ফন্ট কত রকমের হয় এগুলো নিয়ে আমি নেক্সট পারলে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। আমি কি করব, এখান থেকে আমি একটা ফন্ট, সুন্দর একটা ফন্ট সিলেক্ট করব যেটা একটুখানি খুব সুন্দর একটা লুক দেয়, যেমন এই টাইপের, এগুলোকে বলা হয় স্যান্স ফন্ট। ওকে, আমি একটা সুন্দর একটা ফন্ট ইউজ করব এখানে, এই যে বাস্কারভিলে, এইটা আই থিঙ্ক এটা ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমি কি করব, একটু ছোট করব। তাহলে এখান থেকেও সাইজ আমি চেঞ্জ করতে পারি, এখান থেকেও সাইজ চেঞ্জ করতে পারি। তাহলে এখান থেকেই আমি আপাতত চেঞ্জ করে নিচ্ছি বাই নাও। ওকে, এটাকে আমি সরিয়ে নিয়ে আসছি এখানে, এবং এর চারিপাশে আমি একটা বাটন টাইপের কোনো একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব। তাহলে আমি কি করব, এই যে শেপ টুল, ঠিক আছে, ইউ প্রেস করলে এই যে রেক্ট্যাঙ্গেল টুল চলে আসবে। এটাকে সিলেক্ট করার পর আমি এখানে এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি। নেওয়ার সাথে সাথে আমি দেখলাম এখানে ফিল রয়েছে বাট বর্ডার নেই। আমি চাইছি এই ফিলটা বন্ধ করার জন্য। দেখুন এখানে চলে এসছে, এই যে প্যানেলে, টপ প্যানেলে এখানে চলে এসছে ফিল, এটাকে ক্লিক করে আমি এটাকে অফ করে দেবো। অনেক ধরনের ফিল এগুলো আছে, এগুলো চিন্তা করার কোনো কারণ নেই, এবং এখানে হাত দেওয়ারও কোনো দরকার নেই। আপনি এখানে ক্লিক করে এখানে বন্ধ করে দিন। এবং এই যে স্ট্রোক আছে, এই স্ট্রোকটাতে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে কালারের স্ট্রোক চান, আমি সাদা কালারের চাই, এখান থেকে নিয়ে নেবো, অথবা অন্য কালারের চাইলে এখান থেকে ক্লিক করে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি সাদা কালার দেবো, ওই জন্য সাদা কালার ক্লিক করলাম। দেখুন এখানে 10 পিক্সেল এর উইথ দেওয়া আছে। তাহলে আমি এটাকে কি করব, 5 করার সাথে সাথে দেখুন একটু বেশি হয়ে গেছে, এটাকে আমি করব 3 করার সাথে সাথে আমরা দেখতে পারলাম এখানে একটা সুন্দর একটা মাপ চলে এসেছে। এখন এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার পরে এই বাটনগুলো, এই যে ছোট ছোট ডটগুলো আছে বা অপশানসগুলো আছে, এগুলো কি, এগুলো ধরে যখন আপনি এরকমভাবে টানবেন, আমরা যে রাউন্ড শেপগুলো তৈরি করতাম এটা এখান থেকে তৈরি করা যাবে। ওকে, তো এটা নিয়ে আমি আর আলাদা আমি অন্য কিছু করছি না, কারণ আমি চাইছি রেক্ট্যাঙ্গুলারই থাক। দেখুন এটাকে রেক্ট্যাঙ্গেল আর এটা বাই নাও দুটোই কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটা একটু বড় হয়ে গেছে। তাহলে আমি দুটোই
আগে কি করব, সিলেক্ট করব দুটো লেয়ারকেই। দেখুন বাই নাও সিলেক্টেড আছে, কন্ট্রোল প্রেস করে ধরে রাখবো এবং রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, দুটো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার সাথে সাথে আমি কি করব, এই যে কর্নারে তীর চিহ্ন আছে এটাকে আমি অল্ট প্রেস করে ধরে এটাকে আমি ছোট করব। সরি, অনেক ধরনের উপায় আছে। এই কর্নার ধরেও আপনি ছোট করতে পারেন। কর্নার ধরে ছোট করতে গেলে কি হয়, আপনার প্রপার্টিজ নষ্ট, সাইজ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনি সবচাইতে সহজ উপায় হলো আপনি কন্ট্রোল টি প্রেস করুন, দেখুন ট্রান্সফর্ম মোডে চলে আসবে। এখন আপনি যে কোনো কর্নার ধরে এটাকে ছোট করবেন, দুটোই সিমিলটানাসলি ছোট হবে। আপনি একটুখানি জুম আউট করে নিন, এটাকে একটুখানি ছোট করুন, এটাকে এই পজিশনে দিয়ে দিন, সব মিডিল, এটাকে ওকে করে দিন। ওকে করার সাথে সাথে দেখবেন এখান থেকে আপনি যদি অ্যালাইনমেন্ট চান এখান থেকে অ্যালাইনমেন্টও করতে পারেন, ঠিক আছে, এমন কোনো বিষয় না। এখানে মুভ টুল গিয়ে এখানে অ্যালাইন করতে পারেন। যেমন এই দুটো সিলেক্টেড আছে, থাকার পর আমি কি করব, এই মিডিল ভার্টিক্যাল বরাবর এবং সেন্টার বরাবর ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা বাই নাও বাটন ক্রিয়েট হয়ে গেছে। ওকে এখন আপনার যা যা দরকার আপনি বাদ বাকি এক্সটার্নাল যেসব এলিমেন্টসগুলো আছে সেগুলো এখানে ইউজ করতে পারেন। যেমন আমি এখানে একটা বেজ ক্রিয়েট করতে চাইছি, একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য আমি একটা সার্কেল এখান থেকে নিয়ে নেব। এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করবেন এবং এখানে রাইট ক্লিক করবেন, করলে দেখুন বিভিন্ন ধরনের শেপস এখানে চলে আসছে। এখান থেকে আমি কি করব, এলিপস টুলটা নিয়ে নেব। এলিপস হচ্ছে সার্কেল, দেখুন এলিপস টুল নেওয়ার পরে আমি এখানে আমার নিজের মতন করে একটা সার্কেল এইরকমভাবে একটা চ্যাপ্টা টাইপের একটা সার্কেল এখানে ক্রিয়েট করব। করার পর এই যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে আমি চেঞ্জ করব। এখান থেকে এই যে অলরেডি আমি নিয়েছি এই ফিল্ডটা দিতে পারেন, অথবা আপনি একটা সলিড কালার ইউজ করতে পারেন এখান থেকে সিলেক্ট করে, ঠিক আছে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে কি করব, এই কালারের একটা আমি কালার ইউজ করছি, অথবা আপনি গ্রেডিয়েন্ট কালারও ইউজ করতে পারেন। এখন এটাকে নিয়ে মুভ টুল অন করব, করার পরে এটাকে আমি প্লেস করাবো এই জায়গাতে, এবং এটাকে আমি কি করব, ঠিক প্রোডাক্টের নিচে এই রকম জায়গাতে আর একটুখানি এইদিকে নিয়ে আসবো, এইরকম এটাকে আবার বাইরে ক্লিক করলে দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু প্লেস হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ফুল স্ক্রিন করে দেখি, দেখুন খুব সহজেই আমরা কিন্তু ফটোশপের মাধ্যমে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন পোস্ট বা প্রোডাক্ট রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা তৈরি করে নিলাম। এখন প্রোডাক্টের গুরুত্ব অনুসারে, কন্টেন্ট অনুসারে আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন। যেহেতু এটা বেসিক ডিজাইনারদের জন্য এই জিনিসটা তৈরি করা, তাই আমি বেশি কমপ্লেক্স কোনো ডিজাইন এখানে তৈরি করলাম না। একমাত্র আমি এইটা এই জন্যে তৈরি করলাম যেন আমি বুঝতে পারি আপনারা আমার বোঝানোর পদ্ধতি বুঝতে পেরেছেন কিনা। তো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। এখন আমরা এই টোটাল জিনিসটাকে সেভ করব কিভাবে, ফাইলে চলে যাব, এখান থেকে এক্সপোর্টও করতে পারেন বা সেভ অ্যাজ করতে পারেন। আমি সেভ অ্যাজ ক্লিক করছি এবং সেভ অন মাই কম্পিউটার করছি। এখান থেকে আপনি যদি এর পিএইচডি ফাইলটা, এত আমরা গলা ফাটাই পিএইচডি করে, সেটা হচ্ছে যে ফটোশপ ফাইলের জন্য, ঠিক আছে। যদি পিএইচডি ফাইলে সেভ করতে চান এই ফরম্যাটটা চেঞ্জ করবেন না, এটাকে পিএইচডি রাখবেন। যদি আপনি অন্য কোনো ফরম্যাটে চেঞ্জ করতে চান বা সেভ করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করুন। যেমন আমি জেপিজেতে সেভ করতে চাই, ঠিক আছে, জেপিজেতে আমি এখানে নাম অবশ্যই দিয়ে দেবেন, আমি এখানে W1 দিয়ে দিচ্ছি। এটাকে কি করব, সেভ করব, এটাকে সেভ। ওকে সেভ করার পর আমি এটাকে ওপেন করে একবার দেখে নেব। দেখুন এই যে W1, এটাকে আমি যদি ওপেন করি, এটা আমার কত সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়েছে ফটোশপে। লোগো এবং লেখা, প্রোডাক্ট, শ্যাডো, কল টু অ্যাকশান, চারিদিকে কত সুন্দর হোয়াইট স্পেস। এটা থেকে এটার হোয়াইট স্পেস এখনও অনেক কিছু মেনটেন করা বাকি, অনেক কিছু অ্যাড করা কিন্তু বাকি। শুধুমাত্র বেসিক ডিজাইনারদের জন্যে আমি এই টিউটোরিয়ালটা অ্যাড করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে এবং বুঝতে পেরেছেন ফটোশপ আমি আপনাদের বোঝাতে পারছি কিনা। যদি কোনো জায়গাতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের ওপরেই ডিপেন্ড করছে আমি যে ভাষাতে বা যে পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন কিনা। আশা করব কমেন্টে আপনারা সমস্ত কিছু লিখে দেবেন, ভালো লেগেছে নাকি মন্দ লেগেছে, নাকি আরও কী কী তৈরি করা উচিত, আরও ফটোশপের টিউটোরিয়াল আনা উচিত কি না। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ক্যানভা অথবা ফটোশপের টিউটোরিয়ালে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।